আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা চলে আসছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অনুমান নিয়ে আলোচনা করার জন্য। আমরা যখন যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করেছি, তখন আমরা সেখানে স্পষ্ট বলে দিয়েছি যুক্তিবিদ্যা কি। তারপর আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় যুক্তিবিদ্যা। তো এখানে যুক্তিবিদ্যার চারটা টপিক, একটা হচ্ছে ভাষা, বিজ্ঞান, অনুমান, আরেকটা হচ্ছে আপনার চিন্তা। সেই অনুমান থেকে আমাদের একটা অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় অনুমান, যেখান থেকে আসলে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিগত সাল থেকে এখানে অবশ্যই 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 পরীক্ষায় প্রশ্ন কমন আসে। তো আমরা আসলে আগে জানি যে অনুমান আসলে কি। অনুমান যদি আপনাদের বলতে চাই যে অনুমান কি, তাহলে আমাদের সুন্দরভাবে বলতে হবে যে জানা বিষয় থেকে অজানা বিষয়ের গমনের যে মানসিক প্রক্রিয়া তাকে অনুমান বলে। ছোট্ট পরিসরে আপনাদের যদি বলতে চাই, যে বিষয়ে আমি জানি, যে বিষয়ে আমার ধারণা আছে, সেই বিষয়ে আমি অনুমান করতে পারবো। যে বিষয়টা আমি জানি না সে বিষয়ে আমি অনুমান করতে পারবো না। তো আসেন, অনুমানটা আসলে কোন শব্দ থেকে আসছে আমরা যদি এখানে দেখি যে অনুমান, অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনফারেন্স থেকে এটি আসছে, যার ল্যাটিন শব্দ হচ্ছে ইনফারি থেকে, যার অর্থ হচ্ছে ব্রিং ইন বা কি করা, উপস্থাপন করা। কি আমরা এখান থেকে অবশ্যই আমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রতিশব্দ হচ্ছে কি, ইনফারেন্স, এবং ল্যাটিন শব্দ হচ্ছে ইনফারেন্স, এবং এর অর্থ হচ্ছে ব্রিং ইন বা উপস্থাপন করা। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যার মূল লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন। এটা আমরা জানি, যখন আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রে পড়েছি তখন আমরা এই সংক্রান্ত আলোচনা আমরা করে চলে আসছি। এখন আমাদের আসেন যে যুক্তিবিদ্যার সংজ্ঞাটা আসলে কিভাবে প্রদান করতে হবে। জানা, আমি একটু আগে বলে দিয়েছি আপনাদের যে জানা বিষয় থেকে অজানা বিষয়ের উত্তরণের মানসিক প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, অনুমান বলা হচ্ছে। তাহলে কি বললাম আমি, যে জানা বিষয় থেকে অজানা বিষয়ের গমনের যে মানসিক প্রক্রিয়া তাকে কি বলা হচ্ছে, অনুমান বলা হচ্ছে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি লক্ষ্য করি, কি দেখতে পাবো যে সকল শিক্ষকগণ কি সৎ মানুষ, সকল শিক্ষকগণ কি সৎ মানুষ, এবং সকল মানুষ হন দেশপ্রেমিক, অতএব সকল শিক্ষক হন দেশপ্রেমিক। এখানে প্রথমে দুইটি হচ্ছে আশ্রয় বাক্য, এই দুইটি হচ্ছে আশ্রয় বাক্য, এবং সিদ্ধান্ত কোনটা, সিদ্ধান্ত হচ্ছে এটি। তাহলে আমরা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত দুইটি আমরা পেলাম। এখানে আসলে কি আমরা জানি যে সকল শিক্ষক হন সৎ মানুষ, সকল সৎ মানুষ হন দেশপ্রেমিক। যখন সকল শিক্ষক সৎ সৎ মানুষ, এটা আমরা জানি, এবং চলে আসলে কি সকল মানুষ হন দেশপ্রেমিক, সকল মানুষ সৎ মানুষের দেশপ্রেমিক হবে, তাই না? আচ্ছা, অতএব সকল সিদ্ধান্তে কি আসলাম, সকল শিক্ষক হন দেশপ্রেমিক। এখন সকল শিক্ষক দেশপ্রেমিক হতেও পারে, না হতে পারে। এখানে আসলে সেই জন্যই বলা হয়েছে যে জানা বিষয় থেকে অজানা বিষয়ের গমনের যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কি, অনুমান, বোধ। তারপরে চলে আসি, অনুমান হলো ভাষায় প্রকাশিত একটি অনুমান বা যুক্তি, কয়েকটি যুক্তি বাক্য দ্বারা গঠিত হয়। অনুমান প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা এর মধ্যে তিনটি সাধারণ যুক্তি দেখতে পাই। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে এক বা একাধিক বাক্য, এক বা একাধিক কি, এক বা একাধিক বাক্য। দুই নম্বর হচ্ছে একটি নতুন বাক্য থাকবে, এবং তাদের মধ্যে কি থাকবে, অনিবার্জিত সম্পর্ক তাদের মধ্যে অবশ্যই থাকবে। তাহলে আমরা কি বললাম, অনুমানের প্রকারভেদ। আচ্ছা, এক নম্বর হচ্ছে কি, এক বা একাধিক বাক্য থাকবে, একটি নতুন বাক্য থাকবে, এবং তাদের মধ্যে কি থাকবে, অনিবার্জিত সম্পর্ক থাকবে। আচ্ছা, এখন চলে আসি অনুমানের প্রকারভেদে। অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, তাই না? একটা হচ্ছে কি, একটা হচ্ছে অবরোহ অনুমান, গুড, আর একটা হচ্ছে আরোহ অনুমান। এখন আসেন, আমরা কিভাবে বুঝবো যে কোনটা অবরোহ অনুমান এবং কোনটা আরোহ অনুমান? আমি যদি সুন্দরভাবে আপনাদের বলে দিতে চাই যে অবরোহ অনুমান কোনটি, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না, তাকে কি বলা হচ্ছে, অবরোহ অনুমান হচ্ছে। অর্থাৎ এই অবরোহ অনুমানে আশ্রয় বাক্য হবে বড় এবং সিদ্ধান্ত হবে কি, ছোট। এক কথায় উপর থেকে নিচে আসবে, উপর থেকে কি আসবে, উপর থেকে নিচে আসবে। উপরেরটা হবে আশ্রয় বাক্য হবে বড়, সিদ্ধান্ত হবে কি, ছোট। আমরা যদি ছোট্ট ভাবে এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখেন, আমরা দেখতে পাবো
সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় কি? সকল মানুষ হয় মরণশীল। সকল কবি হয় মানুষ। কি বলছে? যে সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আশ্রয় বাক্য। সিদ্ধান্ত কোনটা? সিদ্ধান্ত হচ্ছে এটা। কি বলছে? সকল মানুষ হয় মরণশীল। সকল বলতে কত বোঝানো হচ্ছে? সকল বলতে ধরেন যে আপনার বোঝানো হচ্ছে 30 লক্ষ, আমরা অনুমান করে নিলাম। সকল মানুষ কতজনকে বোঝানো হচ্ছে? 30 লক্ষকে বোঝানো হচ্ছে। সকল কবি হয় মানুষ। সকল মানুষের থেকে সকল কবি বড় না ছোট? ছোট। ধরেন যে 30 লক্ষ মানুষ হলে কবি হইলো আপনার 10 লক্ষ। এখন সবাই মানুষ হলে তো সবাই কবি হইতে পারবে না, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যবসা করবে, তাই না? সেজন্য এটা কমে আসবে। 30 লক্ষ যদি মানুষ হয় তাহলে সকল কবি হবে কতজন? সকল কবি হবে 10 লক্ষ। আস্তে আস্তে কি আসছে? কমে আসতেছে। ওই যে বললাম উপর থেকে নিচে আসবে। আচ্ছা, তারপর চলে আসেন, অতএব সকল কবি হয় কি? মরণশীল। এক কথায় সংজ্ঞা বুঝতে হবে। সংজ্ঞা কি বলছে? যে আশ্রয় বাক্য কি হবে? বড় হবে এবং সিদ্ধান্ত কি হবে? ছোট আসবে। এক কথায় উপর থেকে নিচের দিকে যখন আসবে তখন তাকে বলা হবে অবরোহণমান। তখন থেকে কি বলা হবে? অবরোহণমান। গুড। আমি জানি যে আপনারা সুন্দরভাবেই বুঝছেন এটা। আচ্ছা, তারপরে চলে আসি, অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা হয়। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের ষষ্ঠ অধ্যায় আবর্তনে যখন আমরা যাব তখন কিন্তু এই বিষয়ে আমাদের ডিটেলস করতে হবে। তো আমাদের এখানে একটু ধারণা রেখে রেখে যাই আমরা। অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অনুমান। একটা কি? একটা হচ্ছে অমাধ্যম অনুমান, একটা হচ্ছে মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান যদি আমি বলি যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আস্ত বাক্য থেকে টানা হয়। কি বলছি আমি? যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আস্ত বাক্য থেকে টানা হয় তখন তাকে কি বলা হবে? অমাধ্যম অবরোহ অনুমান বলা হবে, তাই না? আচ্ছা, অমাধ্যম অবরোহ অনুমান। তাহলে আমাদের বুঝতে হবে যে অমাধ্যম অবরোহ অনুমানে মাত্র একটি মাত্র অষ্টবাক্য থাকবে এবং একটি মাত্র অষ্টবাক্য থেকে আমরা সিদ্ধান্তে চলে আসবো। তাকে কি বলবো? তাকে বলবো অমাধ্যম অবরোহ অনুমান। আমরা চলে আসি এক্সাম্পলে। দেখেন, সকল মানুষ হয়, সকল মানুষ হয় মরণশীল। কি বলছে? সকল মানুষ হয় মরণশীল, অতএব কোনো মানুষ নয় অমরণশীল। তাহলে এখানে সকল মানুষের মরণশীল আমরা বুঝতে পারতেছি এটা আশ্রয় বাক্য, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি? সিদ্ধান্ত। আমরা জানি যে জন্মিলে আমাদের কি করতে হবে? মরতে হবে। এখানে সুন্দরভাবে এক্সাম্পল আমরা পেয়ে দিচ্ছি যে কোনো সকল মানুষের মরণশীল, অতএব কোনো মানুষ নয় অমরণশীল। আমাদেরকে এক কথা আমরা জানি যে জন্মিলেই কি করতে হবে? আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই জন্য একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্তে চলে আসছি। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান। গুড। তারপরে চলে আসি আমরা মাধ্যম অনুমানে। তারপরে চলে আসবো আমরা কোথায়? মাধ্যম অনুমানে। আচ্ছা, মাধ্যম অনুমানে কি আমরা আসলাম? যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটি স্থাপন করা হবে তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান। Good. আমরা এক্সাম্পলে দেখি। এক্সাম্পল কি দেওয়া আছে? যে কোন জীব নয় অমর, সকল মানুষ হয় জীব, অতএব কোন মানুষ নয় কি? অমর। কি বললাম আমরা? যে কোন জীব নয় অমর, সকল মানুষ হয় জীব এবং কোন মানুষ নয় অমর। এই দুইটা কি? ওই যে প্রিভিয়াসে বলে দিলাম আগে যে এই দুইটা হচ্ছে আশ্রয় বাক্য। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিদ্ধান্ত। ওই যে সংজ্ঞায় বলে দিছি, একাধিক আশ্রয় বাক্য থাকবে। কি থাকবে? এই যে একাধিক আশ্রয় বাক্য থাকবে। একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটি গমন করা হবে। আশ্রয় বাক্যের উপর নির্ভর করবে যে সিদ্ধান্তটা কি হবে। তাকেই বলা হচ্ছে কি? তাকেই বলা হচ্ছে মাধ্যম অনুমান। Good. আশা করি বুঝছেন আপনারা। আচ্ছা, তারপরে চলে আসি আরোহ অনুমান। তো আমরা প্রথমত অনুমান কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ।
অবরোহ অনুমান তো আমরা যেমন করলাম, এখন এখন চলে আসি আমরা কি আরোহ অনুমান। এখন চলে আসলাম কোথায় আমরা, আরোহ অনুমান। এখন আমাদের জানতে হবে যে আরোহ অনুমান কাকে বলা হয়। আসেন, সংজ্ঞা আমাদের এখানে দেওয়া আছে যে যে অনুমানের সিদ্ধান্তটি যে অনুমানের সিদ্ধান্তটি সব সময় আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক হবে তখন তাকে কি বলা হবে, অবরোহ আরোহ অনুমান বলা হবে। হ্যাঁ, একটু আচ্ছা, আমরা যদি এখানে সংজ্ঞায়িত করি একটু, যে আমরা এখানে দেখি যে আরোহ অনুমান আরোহ অনুমান কি, আরোহ অনুমান হচ্ছে একটু যে অনুমানে কি বললাম, যে অনুমানে সিদ্ধান্তটি সবসময় কি হবে, সিদ্ধান্তটি সব সময় আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক হবে। সিদ্ধান্ত কি হবে, আশ্রয় বাক্যগুলো থেকে বেশি বড় হবে। এক কথা কি হবে, নিচ থেকে উপরে গোল। আমরা এতক্ষণ অবরোহ অনুমানে পড়ছি কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে পড়ছি না, এটা কি হবে নিচ থেকে উপরে। তাহলে সংজ্ঞাটা কিভাবে প্রদান করতে পারি, সংজ্ঞাটা প্রদান করতে পারি যে অনুমানের সিদ্ধান্তটি সব সময় আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক হবে তখন তাকে কি বলা হবে, আরোহ অনুমান বলা হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, মনির হয় মরণশীল, জামাল হয় মরণশীল, কাকলি হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখন দেখেন কিভাবে বুঝতে পারবো, এই যে সকল সকল, ধরেন যে 30 লক্ষ ধরলাম, সকল বলতে সব মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, আনুমানিক হিসাবে আমরা 30 লক্ষ ধরলাম। কত লক্ষ ধরলাম, 30 লক্ষ। এখন আসেন, মনির কয়জন, মনির একজন, কয়জন, একজন। জামাল কয়জন, জামাল একজন। কাকুলি কয়জন, কাকুলি একজন। কয়জন হলো মোট, 3 জন। 3 জন বড় নাকি 30 লক্ষ বড়, অবভিয়াসলি 30 লক্ষ বড়। ওদের তাহলে কিভাবে বুঝতে হবে, ওই যে সংজ্ঞার মধ্যে চলে যেতে হবে আমাদের, যে অনুমানে কি হবে, সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্যগুলো থেকে কি হবে, বেশি ব্যাপক হবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে, বাড়তে 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 উপরের দিকে যাবে, তখন তাকে কি বলা হবে, আরোহ অনুমান বলা হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বেসিক। এই বিষয়গুলো না বুঝলে আমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবো না। সংজ্ঞা না বুঝলে আমরা কোনোভাবে সৃজনশীলে অ্যান্সার করতে পারবো না। আরেকটা বিষয় চলে আসেন যে আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে সম্পর্ক সৃজনশীলে অবশ্যই অবশ্যই আসবে। অবশ্যই আমাদের কি জানতে হবে, যে এই যে তাদের মধ্যে অনিবার্জিত সম্পর্ক সৃজনশীলে গ নাম্বারে আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এই সৃজনশীল পরীক্ষার সম্পর্ক এবং পার্থক্য আসবে গ এবং ঘতে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কেউ যদি বলে যে সৃজনশীল প্রশ্ন আসবে না, সে আসলে কিছুই জানে না এই বিষয়ে। আসবে মানে অবশ্যই আসবে। আচ্ছা, তারপর চলে আসেন যে আমি আরেকটু তথ্য দিয়ে দিই আপনাদের আরোহ অনুমান সম্পর্কে। আরোহ অনুমানকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অপ্রকৃত আরোহ আর একটা হচ্ছে প্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কোথায় পাবো এগুলো অধ্যায়, এটা পাবো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, দ্বিতীয় পত্রে পাবো। এখান থেকে যদি আমরা সুন্দরভাবে জেনে নিই তাহলে আমরা কি সুন্দরভাবে আমরা এটা উপস্থাপন করতে পারবো। তাহলে আসেন, চলে আসেন, প্রকৃত আরোহ কয় ভাগ করে, প্রকৃত আরোহ 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর একটা হচ্ছে সাদৃশ্য অনুমান। পরীক্ষায় দ্বিতীয় পত্রে এইখান থেকে পরীক্ষায় আসবেই। কি বললাম আমি, যে এই আরোহকে একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। তাহলে এই প্রকৃতকে আরো কয় ভাগে ভাগ করা হয়, প্রকৃতকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে, 3 ভাগে। একটা হচ্ছে বৈজ্ঞানিক, একটা হচ্ছে অবৈজ্ঞানিক, একটা হচ্ছে সাদৃশ্য অনুমান। দ্বিতীয় পত্রের টপিক
পরীক্ষায় আসবে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, পরীক্ষায় অবশ্যই আসবে। আচ্ছা, এগুলো অবশ্যই এখানে জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, দ্বিতীয় পত্রে আমরা জানতে পারবো। আমি জাস্ট আপনাদের টাচ দিয়ে রাখলাম। তারপর চলে আসেন, তো এই যে এখানে এই অধ্যায়ে আমরা কি জানতে পারলাম, অনুমান সম্পর্কে জানতে পারলাম। অনুমান যদি আপনার জানা থাকে তাহলে আপনার ষষ্ঠ অধ্যায় কোনোভাবে আটকাবেন না, সপ্তম অধ্যায় কোনোভাবে আটকাবেন না, দ্বিতীয় পত্রে কোনোভাবে আটকাবেন না। এই অনুমানকে বেস করেই কেন জানি যুক্তিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় পত্রে সকল কিছু সাজানো আছে। তো আমরা প্রথম থেকে একটু টেনে নিয়ে আসি, অনুমান কাকে বলা হয়। অনুমান হচ্ছে জানা বিষয় থেকে অজানা বিষয়ের গমনের যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অনুমান। অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান, তাই না? অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম। আরোহ অনুমানকে কি কয় ভাগে ভাগ করতে পারি, আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাদৃশ্য অনুমান, অবৈজ্ঞানিক আর একটা হচ্ছে বৈজ্ঞানিক। তো আমাদের এখান থেকে কি অবশ্যই পরীক্ষা করতে হবে, যে বলে দিলাম যে এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গ এবং ঘয়ের জন্য এই বিষয়ে আমরা আমাদের নিচে আমাদের আমাদের নোট দেওয়া থাকবে, সেই নোট দেওয়া থাকে, সেই নোট থেকে আপনারা এই যে সম্পর্কগুলো সুন্দরভাবে এবং পার্থক্যগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবেন। অবশ্যই আরেকবার বলে রাখি, পরীক্ষায় অবশ্যই আসবে। তো আপনারা এই অধ্যায় সম্পূর্ণ সুন্দরভাবে পড়াশোনা করবেন, আমাদের নিচে নোট দেওয়া থাকবে। আশা করি এই অধ্যায়ে যা পড়াইলাম এই বিষয়ে আর কোনো আপনাদের সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।